প্রিয় এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এখন থেকে নিয়মিত ক্লাস শুরু হয়ে গেছে। আমরা একটা অধ্যায় দিয়ে শুরু করতেছি, এটা হচ্ছে হাইড্রা। এই হাইড্রার নিয়মিত আমরা ক্লাসগুলো আপলোড করব তোমাদেরকে, এবং ক্লাসগুলো দেখে লাস্টে আমরা একটা পরীক্ষা নিব, মেডিকেল স্ট্যান্ডার্ড এবং গুড স্ট্যান্ডার্ড সমন্বিত। ওই পরীক্ষাতে তোমরা অংশগ্রহণ করে মোটামুটি হচ্ছে আমাদের শিক্ষাবৃত্তি, প্রাইজ, ভালো মানের এগুলো তুমি জিততে পারো। কেমন? আসো, এই হাইড্রা এটা হচ্ছে আমাদের প্রাণীবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের একটা অংশ। প্রথমে আমাদেরকে জানতে হবে হাইড্রা কোন পর্বের প্রাণী। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে হাইড্রা কোন পর্বের প্রাণী। তাহলে বলো, হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তোমরা ক্লাস 8-এর বিজ্ঞান বইয়ে পড়ছিলা নিশ্চয়ই যে পৃথিবীতে যতগুলা প্রাণী আছে সবগুলা প্রাণীকে কিছু পর্বে ভাগ করা হয়েছে, তার মধ্যে একটা পর্বের নাম হচ্ছে নিডারিয়া। তাহলে হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। এখন নিডারিয়া বানানটা লিখতে এনটা প্রথমে চলে আসে, কিন্তু এটা এন থাকবে না, প্রথমে থাকবে হচ্ছে সি। তাহলে নিডারিয়া বানানটা হচ্ছে এরকম। এরপরে দ্বিতীয় কথা আসো যে প্রজাতি। তাহলে হাইড্রার পৃথিবীতে কয়টা প্রজাতি রয়েছে এটা একটু তোমার লাগবে। হাইড্রার পৃথিবীতে প্রজাতি রয়েছে 40টি। আর বাংলাদেশে কয়টা রয়েছে এটা একটু তোমার এমসিকিউর জন্য লাগবে। বাংলাদেশে রয়েছে 3টি, খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে হাইড্রার বাংলাদেশে কয়টা প্রজাতি রয়েছে বলো? 3টা। কেমন? এই 3টা প্রজাতি সম্পর্কে এখন আমরা জানব। তাহলে আসো, তাহলে একটা হচ্ছে আমার মুখে মুখে বলবা, লিখবা, তখন দেখবা যে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। তুমি যতই শর্টকাট খাইতে চাইবা ততই বলে যাবা, তোমাকে লিখে পড়তে হবে। তাহলে একটা হচ্ছে হাইড্রা ভালগারিস। 2 নাম্বার হচ্ছে লিখো হাইড্রা ওলিগ্যাকটিস। হাইড্রা ওলিগ্যাকটিস। হাইড্রা ওলিগ্যাকটিসের আরেক নাম হচ্ছে হাইড্রা ফুস্কা। কেমন? এটাও তোমার একটু জানতে হবে। এরপর আরেকটা হচ্ছে হাইড্রা ভিরিডিস। হাইড্রা ভিরিডিস। হাইড্রা ভিরিডিসকে আবার হাইড্রা ভিরিডিসিমাও বলে। হাইড্রা ভিরিডিসিমাও বলে। কেমন? তাহলে বাংলাদেশে হাইড্রার কয়টা প্রজাতি রয়েছে আবার বলো তো সবাই? 3টা। কি কি? হাইড্রা ভালগারিস, হাইড্রা ওলিগ্যাকটিস বা ফুস্কা, হাইড্রা ভিরিডিস বা ভিরিডিসিমা। কেমন? তো এরপরের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে, এখানের এই 3টা প্রজাতির মধ্যে সবচেয়ে বেশি পাওয়া যায় কোনটা, সবচেয়ে সুলভ বা অ্যাভেলেবল কোনটা বাংলাদেশে? 3টাই পাওয়া যায়, তার মধ্যে সবচেয়ে সুলভ হচ্ছে হাইড্রা ভালগারিস। খুবই ইম্পর্ট্যান্ট। গেল। এবার আমাদেরকে জানতে হবে এই প্রজাতিগুলোতে কোনটার বর্ণ কীরকম, কোনটার বর্ণ কীরকম আমাদেরকে জানতে হবে। তাহলে প্রথমে আসো যে হাইড্রা ভালগারিস যেটা, সেটা হচ্ছে বর্ণহীন। সেটা কীরকম বলো তো? সেটা হচ্ছে বর্ণহীন। বর্ণহীনকে আবার আমরা কি বলতে পারি? স্বচ্ছ বলতে পারি, অথবা এটা আরেক জায়গায় লেখা আছে হলদে বাদামি বর্ণের। তাহলে আমরা কি করতেছি, প্রত্যেকটা রাইটারের ইনফরমেশন একসাথে তোমাকে লিখে দিচ্ছি যাতে তোমার পরবর্তীতে অসুবিধা না হয়। তাহলে এটা হচ্ছে বর্ণহীন বা স্বচ্ছ বা হলদে বাদামি বর্ণের। কেমন? এবার আসো হাইড্রা ওলিগ্যাকটিস বা ফুস্কা যেটা, এটা হচ্ছে বাদামি বর্ণের। আর হাইড্রা ভিরিডিস বা ভিরিডিসিমা যেটা, এটা হচ্ছে সবুজ বর্ণের। খুব ইম্পর্টেন্ট, বর্ণগুলো একটু শিখবা। তাহলে আসো আমরা আরেকবার রিভিশন করি। হাইড্রা ভালগারিস হচ্ছে কীরকম? বর্ণহীন বা স্বচ্ছ বা হলদে বাদামি। হাইড্রা ওলিগ্যাকটিস বা ফুস্কা এটা কোন বর্ণের? এটা বাদামি বর্ণের। আর হাইড্রা ভিরিডিস বা ভিরিডিসিমা এটা হচ্ছে সবুজ বর্ণের। এরপরে আসো যে জানতে হবে কোনটাতে কোর্সিকার সংখ্যা কত। তো তুমি যেহেতু নতুন, কোর্সিকা না চিনারই কথা, তাহলে কোর্সিকা হচ্ছে আমরা একটু পরে তোমাকে যখন আঁকাবো তখন তুমি কোর্সিকার সংখ্যাটা জানতে পারবা, বা কোর্সিকার ব্যাপারটা আস্তে আস্তে জানতে পারবা। আসো, তাহলে প্রথমে এই যে হাইড্রা ভালগারিস যেটা, সেটাতে কোর্সিকা থাকে হচ্ছে 6 থেকে 10টি। আমি এমনভাবে সাজাইছি, দেখো ব্যাপারগুলো তুমি বেশি থেকে কমের দিকে আস্তে আস্তে মুভ করতে পারবা। আর এখানে হচ্ছে 6টি, আর এখানে হচ্ছে আরও কম, 4 থেকে 8টি। তাহলে কোর্সিকার সংখ্যাও আমরা লিখে ফেললাম। এভাবে করে তুমি এই যে এই ব্যাপারটা শিখবে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এই চারটা খুবই ইম্পর্ট্যান্ট, এই চারটা থেকে আমাদের পরীক্ষায় এমসিকিউ আসে। তাহলে গেল। এবার আসো যে আমরা এক্সট্রা দিয়ে একটা লিখে দিচ্ছি তোমাকে। এটা হচ্ছে আমাদের এই যে গাজী স্পন্সরের যে বইটা আমরা সবাই পড়াই প্রাণীবিজ্ঞানের, সেটাতে নাই, আরেকটা রাইটারের বইয়ে আছে, সেটা একটু জানবা। সেটা কি? সেটা হচ্ছে হাইড্রা গ্যানজেটিকা। হাইড্রা গ্যানজেটিকা।
তাহলে এই যে এই তিনটা প্রজাতি আমাদের আসমত স্যারের বই আছে, এই প্রজাতিটা হচ্ছে অন্য আরেকটা রাইটারের বই আছে, এটা একটু আমরা শিখে দিচ্ছি তোমাকে। তাহলে হাইড্রা গ্যাঞ্জেটিক এটা কোন বর্ণের? এটা হচ্ছে তোমার সাদা বর্ণের। তো সাদা বর্ণটা হচ্ছে ডিপ না, এটা তো হালকা, তাহলে আমরা হালকা বা সাদা বর্ণ বলতে পারি। দ্বিতীয় কথা, এটাতে কোর্সিকার সংখ্যা কত? তাহলে এটাতে কোর্সিকার সংখ্যা হচ্ছে 6টি। কোর্সিকার সংখ্যা কয়টি বলো? 6টি। তাহলে দেখো এই যে আমরা এখানে যে স্লাইডটা পড়াইলাম, এটা থেকে তোমার অনেকগুলো এমসিকিউ পরীক্ষায় আসে। তাহলে আমরা আরেকবার রিভিউ করতেছি। হাইড্রা নিডারিয়া পর্বের প্রাণী। বাংলাদেশে হাইড্রা 3টা প্রজাতি পাওয়া যায়, হাইড্রা ভালগারিস, হাইড্রা ওলিগেক্টিস বা ফুসকা, হাইড্রা ভিরিডিস বা ভিরিডিসিমা। কোনটা কোন বর্ণের, কোনটাতে কয়টা কোর্সিকা থাকে এটা জেনে নেবা। তারপর হচ্ছে এক্সট্রা আরেকটা তুমি জানবা, আরেকটা প্রজাতি হচ্ছে হাইড্রা গ্যাঞ্জেটিকা, সেটাতে কোর্সিকার সংখ্যা কত, সেটা কোন বর্ণের, এটা একটু তুমি জেনে নেবা। এরপরে আসি যে আমরা হাইড্রার গঠন। তাহলে হাইড্রার গঠন বেসিক্যালি আমরা গঠন যখন তোমাকে পড়াবো, হাইড্রাতে 2 ধরনের গঠন তুমি পাবা। একটা হচ্ছে বাহ্যিকভাবে কীরকম, আরটা হচ্ছে তুমি এটাকে যদি প্রস্থচ্ছেদ করে মাইক্রোস্কোপের নিচে দেখো তখন কীরকম পাবা। তাহলে হাইড্রার গঠন 2 ধরনের, একটা হচ্ছে বাহ্যিক গঠন, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ গঠন বা অন্তর্গঠন। দেখো এরপর আসো, তাহলে বাহ্যিক গঠনে তুমি কি কি পাবা সেগুলো একটু আমি বলতেছি। একটু আমরা যদি আঁকার চেষ্টা করি, দেখো এবার আমরা যদি একটা হাইড্রা আঁকি, তাহলে দেখো আমরা কীরকম আঁকতেছি। তাহলে দেখো একটু ধৈর্য ধরে তুমি একটু দেখো। তাহলে তোমাকে এটা আঁকতে জানতে হবে নিজে নিজে। তাহলে দেখো আমরা এভাবে হাইড্রাকে বাহ্যিকভাবে দেখতে এরকম করে দেখি, কেমন? এটা হচ্ছে একটা হাইড্রার গঠন, খুব সুন্দর করে তুমি এভাবে এঁকে নিবা। এবার আসো এই যে হাইড্রার এই দেহটাতে বা এই বাহ্যিক গঠনে তুমি 3টা অংশ পাবা। দেখো এই যে লম্বা নলাকার যে অংশটা, এটাকে তুমি বলবা হচ্ছে দেহকাণ্ড। তাহলে এটাকে তুমি কি বলবা? এটাকে তুমি বলবা হচ্ছে দেহকাণ্ড। দ্বিতীয় কথা, এবার দেখো হাইড্রার দেহখণ্ডের উপরে এই অংশটাকে তুমি বলবা হচ্ছে হাইপোস্টুম। বলো কি বলবা? হাইপোস্টুম। তাহলে এটাকে তুমি বলবা হচ্ছে হাইপোস্টুম। এবার দেখো এই যে নিচে যে অংশটা তুমি পাচ্ছ চাকতির মতো করে, তাহলে এটাকে বলবো হচ্ছে আমরা পাদচাকতি। পাদ মানে এখানে পা বোঝাচ্ছে, তাহলে নিচের এই অংশটাকে তুমি বলবা হচ্ছে পাদচাকতি। তাহলে দেখো হাইড্রার দেহের এই 3টা অংশ তুমি পাবা।
এবার আসো তো এই যে দেহকাণ্ড যেটা, এই দেহকাণ্ডের আবার তিনটা অংশ রয়েছে। দেখো লম্বা লম্বা যেগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলোর নাম হচ্ছে কোর্সিকা। একটু আগে আমরা কোর্সিকার সংখ্যা বলতেছিলাম না, সেই কোর্সিকা হচ্ছে এগুলাই, এই যে কোর্সিকা। তাহলে এক নাম্বার এই যে এটা হচ্ছে দেহকাণ্ডের আরেকটা অংশ কোর্সিকা। তারপর দেখো এই অংশটা, এটা একটা শিশু হাইড্রা, এটাকে আমরা মুকুল বলি, এটাকে বলি হচ্ছে আমরা মুকুল। আর দেখো এখানে দুই ধরনের অংশ তুমি পাচ্ছ, একটা গোলাকার আর একটা হচ্ছে কোণাকার। তাহলে দেখো যে এই যে গোলাকার যেটা, এটার নাম হচ্ছে ডিম্বাশয়। গোলাকার যেটা, এটার নাম কি? এটার নাম হচ্ছে ডিম্বাশয়, এটার নাম হচ্ছে ডিম্বাশয়। আর এই যে কোণাকার যেটা, এটার নাম হচ্ছে শুক্রাশয়। দেখো আমি এই জায়গায় ইচ্ছা করে প্রথমে এটা শুক্রাশয় লিখতেছিলাম, তো তুমিও এখানে কনফিউশন হয়ে যাবা কোনটা ডিম্বাশয় কোনটা শুক্রাশয়। তাহলে আমরা বেসিক একটা বায়োলজির জন্য এটা সব জায়গায় মিলে যাই, যে তুমি এই গল্পটা একটু জানো যে সেটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখো আমি আসলে মেয়েদেরকে ছোটো করার জন্য বা নারীদেরকে ছোটো করার জন্য বলতেছি না, এটা একটা গল্প আকারে বলতেছি যাতে মনে থাকে। যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখো মেয়েরা হচ্ছে বাসায় থাকে, বাসার কাজে সময় দেয়, আর ছেলেরা কী করে বাইরে হচ্ছে তোমার এই যে দৌড়াদৌড়ি করে বা বাইরে একটু জব করে বা বাইরে দৌড়াদৌড়ি করে, এটাই। তো তুমি চিন্তা করো যারা দৌড়াদৌড়ি করে তারা একটু স্লিম থাকে, ফিট থাকে, আর যারা হচ্ছে বসে থাকে দৌড়াদৌড়ি কম করে বা হাঁটাহাঁটি কম করে তারা একটু কি হয়ে যায়, গোলগাল হয়ে যায়, মোটা হয়ে যায়, সেম। তো বলো তো গোলগাল কারা হয়, ছেলেরা নাকি মেয়েরা? মেয়েরা। আর ছেলেরা তো বললাম একটু স্লিম বা ফিট টাইপের হয়। তাহলে শুক্রাশয় যেটা, তাহলে এটা হবে এখানে কোণাকার। শুক্রাশয় কীরকম? কোণাকার। তাহলে গোলাকারটা কী হবে বলো তো? ওই যে ডিম্বাশয়। তাহলে ডিম্বাশয় কীরকম হবে বলো তো? ডিম্বাশয় হবে গোলাকার। গোলাকার। তাহলে এই জিনিসটা তোমার এখন আর কনফিউশন হবে না, গোলাকার মানেই হচ্ছে মেয়ে রিলেটেড, মেয়েদের রিলেটেড। তাহলে এটা কি হবে? এটা হবে ডিম্বাশয়। তাহলে এই জিনিসটা তুমি পারবা। এখন শুক্রাশয় এবং ডিম্বাশয়কে আমরা একসাথে কি বলবো? শুক্রাশয় এবং ডিম্বাশয়কে আমরা একসাথে বলবো হচ্ছে জননাঙ্গ। জননাঙ্গ বলবো। এগুলাই হচ্ছে শুক্রাণু ডিম্বাণু তৈরির মাধ্যমে নিষেক সম্পন্ন করে, তাহলে এগুলোকে জননাঙ্গ বলবা। তাহলে আমরা বলো তো যে দেহকাণ্ডের কয়টা অংশ পাইলাম? তিনটা অংশ পাইলাম। কী কী অংশ বলো তো আরেকবার? একটা পাইলাম হচ্ছে মুকুল, আরটা পাইলাম হচ্ছে কোর্সিকা, আরটা পাইলাম কি? আরটা পাইলাম জননাঙ্গ। এই তিনটা হচ্ছে দেহকাণ্ডের অংশ। আবার জননাঙ্গ কয় ধরনের? দুই ধরনের, শুক্রাশয় এবং ডিম্বাশয়। তাহলে আসো তো আমরা এই জিনিসটা কমপ্লিট করে ফেলি। এখন আমরা এই জিনিসটা কমপ্লিট করে ফেলি, দেখো তো। তাহলে বাহ্যিক গঠন এক কথায় আমরা তিনটা অংশ পাবো। বলো কয়টা অংশ পাবো? তিনটা অংশ পাবো। কেমন? তাহলে কী কী অংশ? আসো, এক নাম্বার ওই যে বললাম হাইপোস্টোম, দুই নাম্বার হচ্ছে দেহকাণ্ড, তিন নাম্বার হচ্ছে পাদচাকতি। গেল। এখন বলো তো তুমি দেহকাণ্ডের আবার কয়টা অংশ পাইছো? দেহকাণ্ডের পাইছো হচ্ছে আবার তিনটা। দেহকাণ্ডের পাইছো হচ্ছে আবার তিনটা। কী কী পাইছো? তাহলে দেহকাণ্ডের মধ্যে পাইছো হচ্ছে কোর্সিকা, তারপর পাইছো হচ্ছে তোমার জননাঙ্গ, তারপর পাইছো হচ্ছে মুকুল। আবার বলো তো জননাঙ্গ আবার কয় ধরনের পাইছো? দুই ধরনের। কি কি? একটা হচ্ছে শুক্রাশয়, একটা পাইছো হচ্ছে শুক্রাশয়, আরটা পাইছো হচ্ছে ডিম্বাশয়। খেয়াল করো। তাহলে গেল। কেমন? এই জিনিসটা তুমি আশা করি পারবা। এবার আসো এখানে, এবার আমরা একটা একটা জিনিস পড়াই তোমাকে। প্রথমে আসো কোর্সিকা। তার আগে এটা একটু বলে ফেলি তো, আমরা এই জায়গায় একটু বলে ফেলি। দেখো খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো। তাহলে হাইড্রার দেহ, তাহলে বলো তো হাইড্রার দেহটা কীরকম? এই যে দেখো তো লম্বা নলাকার না? তাহলে হাইড্রার দেহ হচ্ছে নলাকার, নলাকার নরম। গেল। দ্বিতীয় কথা, এই যে নলাকার, তাহলে দেখো তো এই নলের এই অংশটা, নিচের দিকের এই অংশটা হচ্ছে পাদচাকতি আছে, তার মানে এটা বন্ধ। আর উপরের দিকের এই অংশটা একটু এটা খোলা। কেমন? তাহলে এটার দুইটা প্রান্ত রয়েছে। বলো কয়টি প্রান্ত রয়েছে? দুইটা প্রান্ত। তাহলে একটা হচ্ছে দেখো এই যেটা হচ্ছে খোলা প্রান্ত, আর আরেকটা হচ্ছে বন্ধ বা বদ্ধ প্রান্ত। তাহলে একটু বলো তো এবার, এই যে এইদিকে দেখো, এদিকে পাদচাকতি রয়েছে, তার মানে এর বিপরীত দিকে এখানে কি রয়েছে বলো তো? তোমার নিচে পা, উপরে কি মাথা, মাথার এখানে মুখছিদ্র আছে তোমার। তাহলে এখানে রয়েছে, যে এখানে রয়েছে মুখছিদ্র, এখানে কি রয়েছে বলো তো? মুখছিদ্র রয়েছে, এটা হচ্ছে মুখছিদ্র। তাহলে এটা মুখ। তাহলে খোলা প্রান্ত যেটা, সেটাকে আমরা বলবো মৌখিক প্রান্ত। বলো কি প্রান্ত বলবো? মৌখিক প্রান্ত, অথবা আমরা মৌখিক ইংরেজিতে বলি ওরাল। তাহলে এটাকে আমরা ওরাল প্রান্ত বলি।
আর যেহেতু এটা মুখের প্রান্তের বিপরীতে পাদচাকতি যেটা সেটা বা বদ্ধ প্রান্ত যেটা সেটা, তাহলে এটাকে তুমি কি বলবা? বিমৌখিক প্রান্ত। ইংরেজিতে কি বলবা? ইংরেজিতে বলবা অ্যাবোরাল। ইংরেজিতে কি বলবা এটাকে? অ্যাবোরাল। বলো কি বলবা? অ্যাবোরাল বলবা। অ্যাবোরাল মানে বিমৌখিক। হ্যাঁ, তাহলে গেল। তাহলে এখন আমরা যদি আসি, প্রথমে আসো কর্ষিকা। কর্ষিকাতে যদি আমরা আসি, কর্ষিকা থেকে কী কী এমসিকিউ তোমাকে জানতে হবে? কর্ষিকা থেকে প্রথমে তোমাকে জানতে হবে হচ্ছে যে কর্ষিকাতে এখানে কি রয়েছে। দেখো আমরা কর্ষিকাতে কি দিচ্ছি, দেখো কর্ষিকাতে এরকম আমরা গড়ির ব্যাটারির মতো গোল গোল গড়ির ব্যাটারি দেখছো না তোমরা? এই গড়ির ব্যাটারির মতো এখানে কিছু ব্যাটারি দিচ্ছি। এই ব্যাটারিগুলোর নাম হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি। বলো কি ব্যাটারি? নেমাটোসিস্ট ব্যাটারি। তাহলে কর্ষিকা কী ধারণ করবে? এই যে হাইড্রার কর্ষিকাগুলো কী ধারণ করবে? হাইড্রার কর্ষিকাগুলো হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি ধারণ করবে। বলো কি ধারণ করবে? নেমাটোসিস্ট ব্যাটারি ধারণ করবে। তাহলে হাইড্রার কর্ষিকা নেমাটোসিস্ট ব্যাটারি ধারণ করে, খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা কি ধারণ করবে? এটা হচ্ছে নেমাটোসিস্ট ব্যাটারি ধারণ করে। এক নাম্বার গেল। এবার দুই নাম্বার কথা হচ্ছে এই যে হাইড্রায় কর্ষিকার সংখ্যা কয়টি। যেমন তোমাকে যদি প্রজাতিভিত্তিক হাইড্রার কর্ষিকা জিজ্ঞেস করে তুমি বলতে পারবা বালগারিসে কয়টা, ফুসকাতে কয়টা, বিরিডিসে কয়টা। কিন্তু যদি তোমাকে অ্যাজ ইউজুয়াল কোনো প্রজাতি মেনশন না করে কর্ষিকার সংখ্যা জিজ্ঞেস করে, তুমি ওই যে যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি সুলভ সেটাই বলবা, হাইড্রা বালগারিসেরটাই, 6 থেকে 10টি। এবার আসো এই যে এই হাইড্রার কর্ষিকাগুলা দেহকাণ্ড অপেক্ষা কত গুণ লম্বা? খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা দেহকাণ্ড অপেক্ষা 2 থেকে 3 গুণ লম্বা। 2 থেকে 3 গুণ লম্বা। তাহলে এটা হচ্ছে দেহকাণ্ড অপেক্ষা 2 থেকে 3 গুণ লম্বা। তারপর আসো এটার কাজ কি। এটার 3টা কাজ রয়েছে, খুবই 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 ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার একদম টুটের আগায় নিয়ে আসতে হবে। যেমন এটা দিয়ে হাইড্রা খাদ্য সংগ্রহ করে, হ্যাঁ, বা খাদ্য শিকার করে, আহার এক কথায়। এটা দিয়ে হাইড্রা চলাচল করে, আবার এটা দিয়ে হাইড্রা নিজেকে প্রোটেক্ট বা আত্মরক্ষা করে। তাহলে এক কথায় তুমি এত কিছু বুঝে পড়ার সময় নাই, তুমি পড়বা হচ্ছে একেবারে মুখস্থ, আহার চলন আত্মরক্ষা। তাহলে বলো হাইড্রার কর্ষিকার কাজ কী কী বললাম বলো তো? আহার চলন আত্মরক্ষা। তাহলে হাইড্রার কর্ষিকার কাজ কী কী? আহার চলন আত্মরক্ষা, আহার চলন আত্মরক্ষা, আহার চলন আত্মরক্ষা, আহার চলন আত্মরক্ষা। শেষ। এই যে এই কর্ষিকা দিয়ে আমরা এই লাইনগুলো জানবো। এবার আসো হাইপোস্টোম। তাহলে আসো তো হাইপোস্টোমে কী রয়েছে বলো তো? এখানে হাইপোস্টোমে কী রয়েছে? হাইপোস্টোমে মুখছিদ্র রয়েছে। বলো হাইপোস্টোমে কী রয়েছে? হাইপোস্টোমে মুখছিদ্র রয়েছে। এখানে হাইপোস্টোমে মুখছিদ্র অবস্থিত। এবার তুমি আমাকে বলো তো যে আমরা মুখছিদ্র দিয়ে কী করি? খাদ্য গ্রহণ করি শুধু। কিন্তু দেখো তো এরা যে খাদ্য মুখছিদ্র দিয়ে গ্রহণ করবে, তো এদের কি পায়ুছিদ্র আছে খাদ্য বর্জন করার জন্য বা বর্জ্য পদার্থ নিষ্কাশিত করার জন্য? নাই। তাহলে এই যে এই অংশটা পুরোটা বন্ধ, তাহলে এদিকে কোনো ছিদ্র না থাকার কারণে তো তার বর্জ্য পদার্থগুলো নিষ্কাশিত হয় কী দিয়ে? মুখছিদ্র দিয়ে। তাহলে এটা একটা পিকুলিয়ার জিনিস যে এই যে মুখছিদ্র যেটা, এই মুখছিদ্র দিয়ে খাদ্য গৃহীত হয় অ্যাট এ টাইম, ও বর্জ্য কী হয়? নিষ্কাশিত হয়। তাহলে এই জিনিসটা তুমি খেয়াল রাখবা, কেমন? এবার আসো এই হাইপোস্টোম যেটা, এটা কি আকৃতির? এটা দেখো তো, এটা এইরকম, এই যে এইরকম, দেখো এইরকম, হ্যাঁ, ত্রিভুজের মতো প্রায়। তাহলে এটাকে এই জন্য বলি আমরা মোছা আকৃতির। এটাকে বলবো হচ্ছে আমরা মোছা আকৃতির। তাহলে এই জিনিসটাও আমরা পারবো আশা করি। তাহলে হাইপোস্টোমে মুখছিদ্র অবস্থিত এবং সেটা দিয়ে খাদ্য গৃহীত ও বর্জিত হয়, বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় এবং হচ্ছে এটা মোছা আকৃতির। শেষ। এবার বলো তো হাইপোস্টোমটা কি মৌখিক প্রান্তে অবস্থিত নাকি বিমৌখিক প্রান্তে অবস্থিত? মৌখিক প্রান্তে অবস্থিত। এটা আমি লিখে দিচ্ছি না, তাহলে এটা তুমি পারবা আশা করি। গেল। তাহলে হাইপোস্টোম গেল। এবার আসো এই যে তোমার মুকুল এবং জননাঙ্গ। তাহলে আসো জননাঙ্গ দিয়ে সে যৌনজনন করে, শুক্রাণু নির্মাণ উৎপন্ন করে। তারপর হচ্ছে এই যে মুকুল সৃষ্টির মাধ্যমে একটা শিশু হাইড্রার জন্ম দিয়ে সে কী করে? নতুন হাইড্রার জন্ম দেয়। এটা হচ্ছে অঙ্গজ বা যৌনজনন। তাহলে আবার খেয়াল করো সে এটা সব সময় কখন কোনটা করে? দেখো এই যে এই জননাঙ্গটা সৃষ্টির মাধ্যমে সে যৌনজনন করে কখন জানো? যখন হচ্ছে তোমার হেমন্ত এবং শীতকালে। আর এই মুকুল সৃষ্টি করে কখন? মুকুল সৃষ্টি করে হচ্ছে গ্রীষ্মকালে। কেন গ্রীষ্মকালে সে মুকুল সৃষ্টি করে? কারণ হচ্ছে সে গ্রীষ্মকালে প্রকৃতিতে পর্যাপ্ত পরিমাণ আহার পায়। তুমি চিন্তা করো, তোমার যখন তুমি খাওয়ার পর এক্সট্রা থাকবে, তখন তুমি আরেকজনকে পালার চেষ্টা করবা বা সাহস করবা। তাহলে এখানে পাশে আরেকটা যে শিশু হাইড্রা জন্ম নিচ্ছে, এটা কখন জন্ম নেবে? যখন সে পর্যাপ্ত পরিমাণ আহার পাবে। তো এই পর্যাপ্ত পরিমাণ আহারটা সে প্রকৃতিতে কখন পায়? গ্রীষ্মকালে পায়। সেই জন্য আমরা বলি যে
হাইড্রা মুকুল কখন সৃষ্টি হবে? হাইড্রার মুকুল সৃষ্টি হবে, হাইড্রার মুকুল সৃষ্টি হবে গ্রীষ্মকালে। কেন গ্রীষ্মকালে? তাহলে আমরা গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পাই সেজন্য। তাহলে পর্যাপ্ত আহার পেলে, তাহলে পর্যাপ্ত আহার পেলে এটা সৃষ্টি হয়। এখন অন্যান্য সময় হাইড্রা কীভাবে তোমার জনন করে সেটা হচ্ছে এই যে অঙ্গজ জনন প্রক্রিয়ায়। তাহলে এই জননাঙ্গটা কখন সৃষ্টি হয় লিখো, এটা হচ্ছে হেমন্ত ও শীতকালে, হেমন্ত ও শীতকালে। তাহলে দেখো তো আমরা এখানে জননাঙ্গ এবং যে মুকুল পড়লাম এগুলা কি সব সময় পাবা? সব সময় পাবা না। তাহলে এই জন্য কি আমরা বলতে পারি না এই যে জননাঙ্গ এবং মুকুল এই দুইটা হচ্ছে জননাঙ্গ এবং মুকুল। খেয়াল করো, জননাঙ্গ এবং মুকুল এই দুইটা জিনিস হচ্ছে অস্থায়ী, এগুলো সব সময় থাকে না, একটা গ্রীষ্মকালে থাকে আর একটা হেমন্ত ও শীতকালে থাকে। তাহলে এই জিনিসটাও আমরা মোটামুটি হচ্ছে পারবো আশা করি। এরপরে আসো পাদচাকতির, এখানে চলে আসো। এখন এই পাদচাকতির কাজগুলো একটু পড়বো আমরা। পাদচাকতির কাজ, এই পাদচাকতি কী করে দেখো, এক ধরনের আঠালো রসকরণ করে। সে আঠালো রসকরণের মাধ্যমে কি করে দেখো, সে আঠালো রসকরণের মাধ্যমে এই যে এরকম কোনো একটা বৃত্তির সাথে হাইড্রাকে আটকায় রাখে। কেমন? তাহলে আঠালো রসকরণের মাধ্যমে সে কী করবে, আঠালো রসকরণের মাধ্যমে তাহলে আঠালো রসক্ষরণের মাধ্যমে কোনো কিছুর সাথে লেগে থাকতে সহায়তা করে। দুই নাম্বার তার কী কাজ করে, তারটা কাজ করে সেটা হচ্ছে বুদবুদ সৃষ্টি করে। এই যে সে কিছু এরকম বাবল সৃষ্টি করে। তাহলে বলো তো বাবল সৃষ্টি করলে সেটা কি হয়? পানির উপরের দিকে নিয়ে আসে, বাসিয়ে রাখে। তাহলে এটা বুদবুদ সৃষ্টির মাধ্যমে পানিতে বাসিয়ে রাখে। হাইড্রাকে কোথায় বাসিয়ে রাখে? পানিতে বাসিয়ে রাখে। পানিতে বাসিয়ে রাখে। তারপর আসো সে কি করে আরেকটা দেখো, তোমরা এটা এসএসসিতে পড়ছো, এই যে এমিবা নামক একটা প্রাণী পড়ছো, এরকম তাদের এরকম ক্ষণপথ থাকে। তাহলে এরকম ক্ষণপথ, তো এটাও কী করতে পারে দেখো, এটাও এরকম ক্ষণপথ সৃষ্টি করতে পারে। তো ক্ষণপথ সৃষ্টি করে তার লাভটা কী হয় দেখো, এমনি হাইড্রা যখন চলে তার বিভিন্ন ধরনের চলন আছে, ডিগবাজি আছে, লুপিং আছে। সেটা কি করে, সে দেহটাকে বাঁকিয়ে এভাবে করে চলে। তো চললে তখন দেখো সে যখন ডিগবাজি দিবে বা লুপিং করবে তখন সে অনেক দূরে গিয়ে পড়বে। কিন্তু হাইড্রা যদি চাই সামান্য দূরত্ব অতিক্রম করতে, তাহলে হাইড্রা যদি চাই সামান্য দূরত্ব অতিক্রম করতে, একটু থেকে একটু যেতে, তখন সে কী করে এরকম ক্ষণপথ সৃষ্টি করে একটু করে স্লাইডের মতো করে যায়, স্লাইডিং করে যায় একটু করে। তাহলে এটাকে আমরা বলি গ্লাইডিং চলন। তাহলে এই জন্য আমরা কী বলবো যে এই যে হাইড্রার পাদচাকতি কী করে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে গ্লাইডিং চলন সম্পন্ন করে। তাহলে এক কথায় যদি আমরা বলি তোমাদেরকে একটু, যে হাইড্রার পাদচাকতি মেইনলি তিনটা কাজ করে। একটা হচ্ছে কোনো কিছুর সাথে লেগে থাকতে সহায়তা করে, আরেকটা হচ্ছে পানিতে বাসিয়ে থাকতে সহায়তা করে, আরেকটা হচ্ছে গ্লাইডিং চলন সম্পন্ন করে। এই তিনটা হচ্ছে হাইড্রার পাদচাকতির কাজ। পারবা আশা করি। গেল। এবার আসো দেহকাণ্ড। আমাদেরকে যদি জিজ্ঞেস করে যে দেহকাণ্ডের গুরুত্বটা কী, দেহকাণ্ড কেন, তাহলে আসো এই যে দেহকাণ্ডের কাজ কি। এক নাম্বার কাজ হচ্ছে দেখো, এই দেহকাণ্ড না থাকলে কি মুকুল, জননাঙ্গ এগুলো সৃষ্টি হইতো না। তার মানে এটা মুকুল ও জননাঙ্গ সৃষ্টি করে। তাহলে মুকুল ও জননাঙ্গ সৃষ্টি। দুই নাম্বার হচ্ছে দেখো, এই যে হাইড্রা এই দেহকাণ্ডটাকে বাঁকিয়ে আস্তে আস্তে চলে। তার মানে এটা বাঁকিয়ে চলনের, এই যে এটা দেহকাণ্ডটা বাঁকিয়ে কিসে সাহায্য করে বলো তো, দেহকাণ্ডটা বাঁকিয়ে হচ্ছে চলনে সহায়তা করে। তিন নাম্বার, হাইড্রা এমন একটা প্রাণী যাকে আমরা অমর বলি, যার কোনো মৃত্যু নাই। কেন মৃত্যু নাই? তুমি হাইড্রাকে মেরে ফেলার জন্য যত টুকরা করবা
প্রত্যেকটা টুকরা থেকে আবার নতুন নতুন হাইড্রা জন্ম হয়, তাই না? তাহলে এই জন্য হাইড্রা, এই যে নতুন নতুন হাইড্রা জন্ম হওয়া, এটাকে আমরা পুনরুৎপত্তি বলি। তাহলে হাইড্রার পুনরুৎপত্তিতে সহায়তা করে হচ্ছে এই দেহকাণ্ডের একটা কোষ আছে, সেটা আমরা পরে বলবো, ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এটা কি করে? এই যে পুনরুৎপত্তিতে সহায়তা করে। তাহলে এই তিনটা কাজ তুমি কি করে ভালো করে জেনে নিবা। দেহকাণ্ড তাহলে কী কী করে আমরা বললাম, মুকুল এবং জননাঙ্গ ধারণ করে বা সৃষ্টি করে, তারপর হচ্ছে তোমার এটাকে বাকি এসে চলনে সাহায্য করে, আরেকটা হচ্ছে পুনরুৎপত্তিতে সহায়তা করে। কেমন? এই যে এটা পুরাটা হচ্ছে হাইড্রার দেহের বাহ্যিক গঠন। কেমন? তাহলে বাহ্যিক গঠন যদি আমরা আরেকবার বলি, বাহ্যিক গঠনে আমরা কয়টা অংশ পাই? তিনটা। দেখো তো, দেহকাণ্ড, হাইপোস্টোম এবং পাদচাকতি। তাহলে দেহকাণ্ডে আবার তিনটা অংশ পাই, কী কী বলো তো? কোষিকা, মুকুল এবং জননাঙ্গ। জননাঙ্গ আবার দুই ধরনের, গোলাকার যেটা সেটা ডিম্বাশয়, আর কোণাকার যেটা সেটা কি? শুক্রাশয়। তাহলে এখন যদি আমরা বলি, কোষিকাতে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে 6 থেকে 10টা এর সংখ্যা, দেহ থেকে 2 থেকে 3 গুণ লম্বা, এটার কাজ আহার, চলন, আত্মরক্ষা। তারপর যদি বলি যে হাইপোস্টোম, এখানে মুখ ছিদ্র থাকবে, এই মুখছিদ্রটা হচ্ছে খাদ্য গৃহীত হবে এবং বর্জ্য নিষ্কাশিত হবে এটা দিয়ে। তারপর এটা হচ্ছে মোছাকৃতির, তারপর এটা হচ্ছে মৌখিক প্রান্তে অবস্থিত। তারপর যদি বলি আমরা, এই মুকুলটা গ্রীষ্মকালে পর্যাপ্ত আহার পেলে সৃষ্টি হবে, আর জননাঙ্গগুলা হেমন্ত এবং শীতকালে সৃষ্টি হবে, ফলে এগুলা অস্থায়ী, যেহেতু এগুলো সবসময় থাকতেছে না। আরেকটা হচ্ছে তোমার এই যে দেহকাণ্ডের কাজ মুকুল এবং জননাঙ্গ সৃষ্টি বললাম, আরেকটা হচ্ছে পুনরুৎপত্তিতে সহায়তা করে, দেহকে বাঁকিয়ে চলনে সহায়তা করে। এবার সব পাদচাকতি কী করে? আটালো রসকরণের মাধ্যমে কোনো কিছুর সাথে লেগে থাকতে সহায়তা করে হাইড্রাকে। তারপর বুদবুদ সৃষ্টি করে, এটাকে বাসিয়ে রাখে। আরেকটা হচ্ছে ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে সামান্য দূরত্ব অতিক্রমের জন্য সে একটা চলন ব্যবহার করে, এটাকে আমরা গ্লাইডিং চলন বলি। এই গ্লাইডিং চলনটা সম্পন্ন করে। ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। এবার আসো, হাইড্রার দেহের দুইটা প্রান্ত আমরা বলছি, একটা মৌখিক প্রান্ত, একটা বিমৌখিক প্রান্ত। এগুলো তুমি আশা করি পারবা। গেল। তাহলে এখন দেখো তো, হাইড্রার একই দেহে যেহেতু শুক্রাশয় এবং ডিম্বাশয় আছে, তাহলে বলো তো যে হাইড্রার একই হাইড্রার দেহে শুক্রাশয় আছে, ডিম্বাশয় আছে, তাহলে শুক্রাণু ডিম্বাণুর কাছে গিয়ে নিষেক করতে পারবে। এটাকে তুমি কি বলবা? স্বনিষেক বলবা নাকি পরনিষেক বলবা? অবশ্যই স্বনিষেক বলবা। এসএসসিতে পড়ছো স্বপরাগায়ন, পরপরাগায়ন, তাহলে এখানেও তুমি এটাকে স্বনিষেক বলার কথা। তাহলে দেখো তো, তাহলে এটা এই যে আমরা চিত্র থেকে বুঝে ফেলতে পারতেছি এখানে স্বনিষেক হওয়ার কথা, কিন্তু ব্যাপারটা উল্টা। এখানে স্বনিষেক হয় না, স্বনিষেক ঘটে না। কেন ঘটে না? কারণ হচ্ছে শুক্রাশয় যখন পরিপক্ক হয়, মানে শুক্রাণু উৎপন্ন করার মতো ক্ষমতা প্রাপ্ত হয়, তখন ডিম্বাশয় পরিপক্ক হয় না। ফলে এই শুক্রাণু ওই ডিম্বাণুর সাথে কি হইতে পারে না? মিলিত হইতে পারে না। অন্য আরেকটা হাইড্রায় গিয়ে সেই ডিম্বাণুর সাথে মিলিত হয়। আবার ডিম্বাশয় যখন আবার কি হয়, পরিপক্ক হয় বা ডিম্বাণু উৎপন্ন করার মতো সক্ষমতা লাভ করে, তখন শুক্রাশয় কি হয় না? ওই শুক্রাণু তৈরি করার মতো পরিপক্ক হয় না। তাহলে একই সময়ে দুইটা পরিপক্ক হয় না, ফলে তাদের কি হয় না? একই ঘরে থাকার পরেও কি হয় না? দেখা সাক্ষাৎ হয় না। তাহলে এই জন্য আমরা বলবো যে হাইড্রাতে স্বনিষেক ঘটে নাকি ঘটে না? তাহলে আমরা বলবো হাইড্রাতে স্বনিষেক ঘটে না। কারণটা কি বলো তো? আমরা যদি কারণ জিজ্ঞেস করি তোমাকে, কারণ কি? কারণ হচ্ছে যে জননাঙ্গ ভিন্ন সময়ে পরিপক্কতা লাভ করে। এটা অনেক সময় আমাদের অনুধাবনমূলক প্রশ্নে বা খ নাম্বার প্রশ্নে আসে, তাহলে এটা খ নাম্বার প্রশ্নে দিয়ে দেয় মাঝে মাঝে। কেমন? তাহলে গেল। তাহলে হাইড্রার বাহ্যিক গঠন আমরা খুব সুন্দর করে জেনে ফেললাম। এবার আসো হাইড্রার অন্তর্গঠন। তাহলে আসো হাইড্রার অন্তর্গঠনে তুমি কি পাবা? দেখো এই যে একটা হাইড্রা, নলাকার একটা হাইড্রা, এটাকে যদি তুমি কাটো, প্রস্থচ্ছেদ করো, পাশ থেকে দেখো, তাহলে এটা তুমি গোলাকার দেখতে পাবা, তাই না? এরকম গোলাকার দেখতে পাবা। এবার দেখো, এখানে আমরা কিছু কোষের লেয়ার দিচ্ছি। এই যে এটা একটা লেয়ার দিচ্ছি, ভিতরের দিকে একটা কোষের লেয়ার দিচ্ছি। আর বাইরের দিকে একটা কোষের লেয়ার দিচ্ছি। দেখো, কেমন? এই যে বাইরের দিকে একটা আমরা কোষের লেয়ার দিলাম। তাহলে দেখো তো, এই যে হাইড্রার, দেখো খেয়াল করো, হাইড্রার এই অংশটাতে তুমি কি পাচ্ছ? দেখো, হাইড্রার এই অংশটাতে যে মাঝখানে একটা তুমি কি পাচ্ছ? খালি জায়গা পাচ্ছ। এই মাঝখানের এই খালি জায়গাটাকে তুমি বলবা হচ্ছে সিলেন্টেরন। সবাই বলো, কি বলবা? সিলেন্টেরন। তাহলে সিলেন্টেরন কি? সিলেন্টেরন হচ্ছে এক কথায় দেহ গহ্বর, দেহের ভিতরে একটা ফাঁকা জায়গা।
এবার আসলে বাকি যেটুকু দেখা যাচ্ছে এটাকে আমরা দেহ প্রাচীর বলবো। এবার দেহ প্রাচীরে দেখো এই যে বাইরে যে কোষের লেয়ার এটাকে আমরা বলবো একটোডার্ম। একটো মানে বাইরে, সবাই জানো এটা। একটো মানে বাইরে, ডার্মিস মানে ত্বক। তাহলে বাইরে যে ত্বকটা এটাকে বহিত্বক বা একটোডার্ম বলবো, আর ভিতরে যেটা এটাকে বলবো আমরা এন্ডোডার্ম বা অন্তত্বক। এন্ডোডার্মকে আরেকটা নামও বলি আমরা, এন্ডোডার্মকে আমরা গেস্ট্রোডার্মও বলি, গেস্ট্রোডার্ম। এন্ডোডার্মকে আবার কি বলি বলো তো? গেস্ট্রোডার্ম বলি। কেমন? তাহলে বলো তো এই যে হাইড্রার এই যে আমরা যে কয়টা স্তর দেখতে পাচ্ছি এখানে? 2টা স্তর। তাহলে হাইড্রা কয় স্তরী প্রাণী হবে বলো তো? হাইড্রা হবে দ্বিস্তরী প্রাণী। বলো কয় স্তরী প্রাণী? হাইড্রা হচ্ছে দ্বিস্তরী, খুব ইম্পর্টেন্ট। হাইড্রা কয় স্তরী বলো তো? হাইড্রা হচ্ছে দ্বিস্তরী। তাহলে এখন দেখো মানুষ বলে না, এটা তো বলছো তোমরা, মানুষ ত্রিস্তরী প্রাণী হয়। ত্রিস্তরী কেন? কারণ বাইরে এবং ভিতরের মাঝখানে একটা আরেকটা স্তর থাকে, এটাকে আমরা মেসোডার্ম বলি। ওইখানে যদি কোষ থাকতো আমরা এটাকে মেসোডার্ম বলতাম, কিন্তু এখানে কোষ নাই। এখানে কি আছে দেখো তো? এখানে হচ্ছে একটা জেলির মতো একটা তরল পদার্থ আছে, যে দেখো জেলির মতো একটা তরল আছে। তাহলে এটাকে আমরা, যেহেতু কোষ নাই, তাহলে এটাকে মেসোডার্ম বলতে পারবো না, এটাকে আমাদেরকে বলতে হবে এটাকে মেসোগ্লিয়া। মেসো মানে মাঝখানে, গ্লিয়া মানে জেলির মতো তরল বোঝায়। তাহলে এটা হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। মেসোগ্লিয়া থাকবে কোথায়? মেসোডার্মের পরিবর্তে এই হাইড্রাতে বা নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। আর সিলেন্টারন থাকবে কোথায়? তাও নিডারিয়া পর্বের প্রাণীদের ক্ষেত্রে। এখন সিলেন্টারনটা কি আমরা যদি সংক্ষেপে বলি একদম, সিলেন্টারন হচ্ছে দ্বিস্তরী প্রাণীদের। কাদের এটা? দ্বিস্তরী প্রাণীদের, ত্রিস্তরী না। ত্রিস্তরী প্রাণীদের হইলে তখন এটার নাম আরেকটা হইতো। ত্রিস্তরী প্রাণীদের দেহ গহ্বর বা খালি জায়গা, এটা নিয়ে আমরা আরও বিস্তারিত পড়বো সামনের ক্লাসগুলোতে সিলেন্টারন নিয়ে। তাহলে এই হচ্ছে আমাদের হাইড্রার অন্তর্গঠনে আমরা এই ধরনের পাবো। তাহলে এবার যদি বলি আমরা অন্তর্গঠনে কী কী পাচ্ছি বলো তো? এই যে একটা দেহ গহ্বর পাচ্ছি যেটার নাম হচ্ছে সিলেন্টারন, আর একটা কি পাচ্ছি যে একটোডার্ম মেসোডার্ম, এরকম একটা দেহ প্রাচীর পাচ্ছি আমরা। কি পাচ্ছি? দেহ প্রাচীর। তাহলে এতটুকু তুমি বুঝলা। কেমন? আমরা একদম আজকের ক্লাসের লাস্টের দিকে চলে আসছি। আমরা আরেকটা ছোট টপিক পরে তোমাদের ক্লাস শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে প্রতিসাম্যতা। দেখো বেসিক্যালি এই টপিকটা থেকে আমাদের প্রতি বছর ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়। এটা আমাদের প্রথম অধ্যায়ের এই টপিকটা, কিন্তু আমরা এখানে হাইড্রা পড়ানোর সময় এই টপিকটা একটু বলতে চাচ্ছি তোমাকে। প্রতিসাম্যতা মানে দেখো তো, প্রতি মানে প্রত্যেকটা অংশ, সাম্যতা মানে সমান। তাহলে তুমি একটা প্রাণীকে লম্ব অক্ষ বরাবর কয়টা সমান সমান অংশে ভাগ করতে পারতেছো, এটা এই ব্যাপারটাকে বলা হয় প্রতিসাম্যতা। প্রতিসাম্যতা বিভিন্ন ধরনের হতে পারে। আমি আগে মানুষেরটা বলি, তাইলে তোমার বুঝতে সুবিধা হবে। মানুষকে চিন্তা করো, মানুষকে যখন এইভাবে সমান দুই ভাগে, তুমি একটা অক্ষ বরাবর সমান দুইভাবে ভাগ করতে পারবা, একটা ডান পাশ একটা বাম পাশ। এই জন্য মানুষকে বলা হয় কি জানো? দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী। দুইটা পাশ বরাবর তুমি ভাগ করতে পারতেছো। কিন্তু দেখো তো তুমি হাইড্রার শরীরটা দেখো তো, হাইড্রাকে তুমি দেখো তো, এটাকে সমান তুমি চাইলে অনেকগুলো অংশে ভাগ করতে পারতেছো, এক কথায় 2 এর অধিক অংশে ভাগ করতে পারতেছো। তাহলে হাইড্রাকে যখন তুমি এরকম 2 এর অধিক সমান অংশে ভাগ করতে পারবা, এটাকে তখন বলতে হবে কি জানো? এটাকে তখন বলতে হবে হচ্ছে অরীয় প্রতিসম। এটাকে তখন বলতে হবে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম। তাহলে খুবই ইম্পর্টেন্ট। হাইড্রা কোন ধরনের প্রতিসাম্যতা দেখায়? অরীয় প্রতিসাম্যতা দেখায়, যেটাকে ইংরেজিতে বলা হয় রেডিয়াল সিমেট্রি। ইংরেজিও তোমাকে এখানে শিখে ফেলতে হবে। তাহলে ইংরেজিতে আমরা এটাকে বলবো রেডিয়াল সিমেট্রি। গেল। এখন তাহলে আমাদেরকে যদি ক নাম্বার প্রশ্নে আসে যে অরীয় প্রতিসাম্যতা কাকে বলে, তাহলে আমরা কি বলবো? কোনো প্রাণীর দেহকে লম্বক্ষ বরাবর কত অধিক বলো তো? 2 এর অধিক। এই মেইন কথা হচ্ছে এটা, এই যে 2 এর অধিক, অরীয় বলতে এখানে বোঝাচ্ছে 2 এর অধিক। তাহলে 2 এর অধিক সমান অংশে বিভক্ত করা যায়, তাকে কি বলা হয় বলো তো? তাকে বলা হয় অরীয় প্রতিসম। তাহলে এই অরীয় প্রতিসম প্রাণী আর কি কি আছে হাইড্রা ছাড়া? তাহলে এটার উদাহরণ খুবই ইম্পর্টেন্ট, কয়েকবার আসছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। এটা হচ্ছে একেবারে তোমাকে ঠোঁটের আগায় থাকতে হবে। তাহলে একটা তো তুমি পারো অবশ্যই, হাইড্রা হচ্ছে একটা কি? অরীয় প্রতিসম। এরকম আর কি কি আছে? জেলিফিশ। এটা আমরা প্রথম অধ্যায়ে তোমাদেরকে উদাহরণ পড়াবো, তাও এখানে শিখে দিচ্ছি সব, যাতে তোমার পড়তে সুবিধা হয়। সি এনিমন। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট, এই যে তোমার হাইড্রার যে অরীয় প্রতিসমের যে উদাহরণগুলো। তাহলে বলো তো পৃথিবীতে অরীয় প্রতিসম প্রাণী কি আছে? 3টা। হাইড্রা, জেলিফিশ, সি এনিমন। হাইড্রা, জেলিফিশ, সি এনিমন। এইটুকু হচ্ছে বেসিক্যালি আমরা আজকে তোমাদেরকে পড়াইলাম। তোমরা এই ক্লাসগুলো করে নিবা, এবং এই ক্লাস শেষে বা এই অধ্যায়টা শেষে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের কোর্স প্ল্যানে যেভাবে পরীক্ষা নিই সেভাবে পরীক্ষাগুলো হবে। তো তোমরা ক্লাসগুলো সিরিয়ালি করলে সুবিধা হবে, পরীক্ষা অ্যাটেন্ড করতে পারবা। এটা ফ্রিতেই করতে পারবা তোমরা।
এই আমরা পরীক্ষাগুলো কীরকম নিই, আমরা পরীক্ষাগুলো নিব হচ্ছে প্রতিটা অধ্যায় শেষে আমরা যে পরীক্ষা নিব সেখানে এমসিকিউ থাকবে 50টা। এই 50টার জন্য তুমি সময় পাবা হচ্ছে আধা ঘন্টা বা 30 মিনিট। মেডিকেলের স্টাইলে, মেডিকেলে তুমি 100 নাম্বারের জন্য 60 মিনিট পাইলে, এখানে 50 নাম্বারের জন্য 30 মিনিট। এবং এখানে সাথে তোমার কি থাকবে, নেগেটিভ মার্কিং থাকবে। নেগেটিভ মার্কিং মানে হচ্ছে তোমার আন্দাজে দাগানো যাবে না, ভুল দাগাইলে তুমি কি খাবা, যে নাম্বার পাইছো যে ওখান থেকে কাটা খাবা, এটাই নেগেটিভ মার্কিং। এভাবে প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় হয়, যেটাতে সাধারণত একটা ভুল করলে 0.25 কাটা যায়। তার মানে 4টা যদি ভুল করো তুমি 1 নাম্বার কাটা যাবে, এরকম আর কি। এবার আসো আমাদের সিকিউ হয় আমাদের 10 নম্বর বা একটা সৃজনশীল আমরা লিখতে দিই, এটাতেও তুমি 30 মিনিট সময় পাবা। তাহলে এক কথায় আমাদের টোটাল 1 ঘন্টার পরীক্ষা হবে এবং হচ্ছে তোমার 60 নাম্বারের পরীক্ষা হবে। তাহলে এভাবে করে আমরা হচ্ছে এই পরীক্ষাগুলো প্রত্যেকটা অধ্যায় শেষে নিব তোমাদের। তখন তুমি একেবারে বোর্ড স্ট্যান্ডার্ড করে এমসিকিউগুলো বা সিকিউ লিখতে পারবা, আর হচ্ছে অ্যাডমিশন টেস্টের মতো এমসিকিউগুলো দাগাইতে মানে আস্তে আস্তে শিখে ফেলবা। এই হচ্ছে আমাদের মোটামুটি এই ব্যাপারগুলাই। তাহলে হাইড্রার প্রথম ক্লাস আমাদের এইটুকুই। দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের আবার দেখা হবে তোমাদের সাথে। এই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।